পরের চ্যাপ্টার থেকে স্টার্ট করব। পরের চ্যাপ্টার হচ্ছে 13.2। 13.2 তে যতগুলো সূত্র আমাদের লাগবে সেই সূত্রগুলো লিখে নিব। তবে এই চ্যাপ্টার বুঝতে হবে তোমাকে যে এই চ্যাপ্টারটা কি সম্পর্কিত চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে। কি ধারা? গুণোত্তর ধারা নিয়ে এই চ্যাপ্টারটা। এখন গুণোত্তর ধারা কি তা তো বুঝেছ। যে ধারার, খেয়াল করো আমি একটা গুণোত্তর ধারা লিখতেছি। 3 থেকে 9, 3 নং 27 প্লাস 3 27 81 এরকম। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ দেখো, পরের পদকে আগের পদ দিয়ে যদি তুমি ভাগ করো কত হয়? মানে 9 কে তুমি 3 দিয়ে ভাগ করতেছো, কত হয়? 3 হয়। আবার পরের পদকে আগের পদ দিয়ে, মানে 27 কে 9 দিয়ে ভাগ করতেছো, কত হয়? 3। 81 কে 27 দিয়ে ভাগ করো, কত হয়? 3। তার মানে পরের পদ ভাগ আগের পদ ইকুয়াল টু সবার ক্ষেত্রে একই হয়। পরের পদ ভাগ আগের পদ সবার ক্ষেত্রে একই হয়। যে কোনো দুইটা নিয়ে তুমি টেস্ট করতে পারো। এই দুইটা নিয়ে টেস্ট করলেও 3, এই দুইটা নিয়ে টেস্ট করলেও 3, এই দুইটা নিয়ে টেস্ট করলেও 3 আসবে। এই জন্য এর অনুপাতটা সমান হয়। হ্যাঁ, অনুপাত বলতে পরের পদ আর আগের পদের অনুপাত সমান হয়। এই জন্য এটাকে বলা হয় গুণোত্তর ধারা। ঠিক আছে? আচ্ছা, মানে গুণ করে করে বাড়ছে। মানে কি? গুণ করে করে, সামথিং গুণ করে করে বাড়ছে। যেমন এর সাথে 3 গুণ করে এটা হইছে, এর সাথে 3 গুণ করে এটা হইছে, এটার সাথে 3 গুণ করে এটা হইছে। তার মানে গুণ করে করে বাড়ছে যে ধারা, সেটাই হচ্ছে গুণোত্তর ধারা। তো যাই হোক, ওভাবে তো আর লেখা যাবে না। তুমি যদি সংজ্ঞাটা লিখতে চাও তাহলে এভাবে লিখবা যে ধারার আ দ্বিতীয় পদ, হ্যাঁ, পাশাপাশি অবস্থিত দুটি পদের মধ্যে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত সমান হয়। পাশাপাশি অবস্থিত দুইটা পদের মধ্যে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত সমান হয়, সেই ধারাকেই গুণোত্তর ধারা বলা হয়। ঠিক আছে? তাহলে গুণোত্তর ধারা কি? পাশাপাশি অবস্থিত দুটি পদের দ্বিতীয় পদ এবং আগের পদের যে অনুপাত, সেটা যদি সমান হয়, তাহলে সেটাই হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ধারা আর অনুক্রমের মধ্যে পার্থক্য তো বুঝো। ধারা মানে পদের মধ্যে নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন বলতে এই যে 3 গুণ করে বাড়তেছে, এটাই প্যাটার্ন। এবং যদি কমা দিয়ে লেখা থাকতো, সেটা তখন হতো ক্রম, মানে ক্রম, অনুক্রম, অনুক্রম। এটা হচ্ছে ধারা। তাহলে ধারা আর অনুক্রমের মধ্যে একটাই পার্থক্য এখানে আমরা দেখাচ্ছি। মানে পার্থক্য মেইনলি দুইটা। সংজ্ঞার ক্ষেত্রে, পার্থক্য কি? যে মনে করো পাশাপাশি দুইটা পদ আছে, এই পদগুলোর মানে মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে। ঠিক আছে? পাশাপাশি দুইটা পদের মধ্যে কি চিহ্ন থাকে? যোগ বা বিয়োগ চিহ্ন থাকে। কিন্তু অনুক্রমে পাশাপাশি দুইটা পদের মধ্যে কমা থাকে। এটাই বড় পার্থক্য। পাশাপাশি দুইটা পদের মধ্যে কি থাকে? কমা থাকে। ঠিক আছে? তো ধারা আর অনুক্রমের মধ্যে পার্থক্য এটা। প্রথমে একটা ধারার সংজ্ঞা দিলা আর একটা অনুক্রমের সংজ্ঞা দিলা। তারপরে ধারার দুইটা মধ্যবর্তী পদের মাঝে কি থাকে? প্লাস বা মাইনাস। কিন্তু অনুক্রমের দুইটা মধ্যবর্তী পদের মধ্যে কি থাকে? কমা থাকে। তো দুইটা এইভাবে এক্সাম্পল দেয়া যেতে পারে। অনেক সময় এরকম এক্সাম্পল দিতে বলে। তো যাই হোক, আমরা গুণোত্তর ধারা কি জিনিস সেটা বুঝে ফেলেছি। এখন আমরা বুঝবো যে এই চ্যাপ্টারে কতগুলো সূত্র আছে। এই চ্যাপ্টারের সূত্র আগের চ্যাপ্টারের সূত্রের মতোই। প্রথম পদ লাগবে। ঠিক আছে? প্রথম পদ লাগবে। সেটাকে এ দ্বারা প্রকাশ করা হবে। আর হচ্ছে সাধারণ অনুপাত লাগবে। আগে সাধারণ অন্তর পেয়েছিলা, এখন সাধারণ কি? অনুপাত। অনুপাত বলতে ভাগফল আর কি। কিভাবে? পরের পদ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অনুপাত হচ্ছে পরের পদ ভাগ আগের পদ।
এরকম পরের পদ ভাগ আগের পদ। সমান্তরের ক্ষেত্রে পরের পদ বিয়োগ আগের পদ ছিল, এখানে ভাগ হবে। তাহলে এই হচ্ছে অনুপাত। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত লাগবে। এখন সূত্রগুলো আমরা লিখে ফেলি। সূত্র কয়টা? প্রধানত দুইটা সূত্র। একটা হচ্ছে n তম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে, n তম পদ ইকুয়াল টু, এর সূত্র হচ্ছে এরকম, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সূত্র n তম পদের, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নম্বর হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, সমষ্টিটা এরকম, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তবে এখানে কথা আছে, r এর মানটা এখানে 1 থেকে ছোট হতে হবে, তাহলে r মাইনাসের পরে বসবে। আর এই r টা মাইনাসের পরে কখন বসবে? যখন r এর ভ্যালুটা 1 থেকে ছোট। r এর ভ্যালুটা কত থেকে ছোট? 1 থেকে ছোট। 1 থেকে ছোট বলতে -1 ও হতে পারে, আবার তোমার ইয়াও হতে পারে, ভগ্নাংশ হতে পারে, হাফ হতে পারে। ঠিক আছে? মেইন কথা হচ্ছে 1 থেকে ছোট হলে এইটা, আর r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে r সামনে বসবে। r এর মান 1 থেকে বড় হলে r টা সামনে বসবে। তো আশা করছি এই দুইটা সূত্র তোমরা বুঝে ফেলেছো। তাহলে r এর মান 1 থেকে ছোট হলে উপরেরটা মানে r টা মাইনাস চিহ্নের পরে বসাতে হবে। আর r এর মান যদি 1 থেকে বড় হয়, এই 1 থেকে বড় হয়, তাহলে r টাই সামনে বসবে। তো এই ছিল একদম বেসিক দুইটা সূত্র। এর সাথে সাথে তিনটা লেজ আছে। লেজ বলতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এইগুলাকে যদি তুমি যোগ করো, তাহলে মনে করো প্লাস n পর্যন্ত হলো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এর যোগফলের সূত্র হবে এরকম, n into n plus 1 divided by 2. ওকে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n into n plus 1 divided by 2. আচ্ছা, এটা আমরা ফাঁকা রাখি, লাস্টেরটা আগে লিখি। যদি তুমি এইগুলারই কিউবের সূত্র বের করতে চাও, হ্যাঁ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, এই ঘনের যোগফল আর ওইটা একই কোশ্চেন, মানে একই অ্যান্সার আর কি, একই অ্যান্সার, শুধু চেঞ্জ কি? শুধু চেঞ্জ একটা হোল স্কয়ার হবে। কিউবের ক্ষেত্রে একটা হোল স্কয়ার হবে, ঘনের যোগফলের ক্ষেত্রে একটা কি হবে? ওই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা ছিল তার মাথার উপর হোল স্কয়ার দিলেই ঘনের যোগফল পেয়ে যাবা। মাঝে থাকলো কি? স্কয়ারের যোগফল। তো দেখো, স্কয়ারের যোগফলটা মাঝে থাকলো, তো এর স্কয়ারের যোগফলের সূত্র কি হবে? এর স্কয়ারের যোগফলের সূত্র অনেকটা এরকমই হবে, n into n plus 1, এতটুকু ঠিক আছে। কিন্তু পরে আরেকটা জিনিস হবে, 2n plus 1, 2n plus 1, আরেকটা জিনিস নতুন গুণ হচ্ছে এর সাথে, সেটা হচ্ছে 2n plus 1, 2n plus 1 এটা গুণ হবে, ডিভাইডেড বাই, আগে 2 2 করেছিল, এখন 6 হবে। এখন কি হবে? 6। তার মানে এই সূত্রের সাথে এটার মিল কিছুটা আছে, n into n plus 1 পর্যন্ত। তারপরে কিন্তু 2n plus 1 নতুন জিনিস। আর ডিভাইডেড বাই আগে 2 ছিল, এখন হবে 6। ঠিক আছে? অঙ্কতে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। অঙ্ক করার সময় দেখাই দিব না। বিভিন্ন সময় এই ধারা দিয়ে দিবে অথবা বলবে যে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এটা স্বাভাবিক সংখ্যার স্কয়ারের যোগফল, মানে বর্গের যোগফল। আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। এরকম বলা থাকবে।
সেটা আমরা দেখবো, ম্যাথের মধ্যে এটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, অনেক ম্যাথই আছে। তো আমরা সূত্র দেখে ফেলেছি, এখন আমরা অঙ্ক দেখব। তো চলো অঙ্কটা স্টার্ট করে দিই। এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো সবসময় আসে সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট। আর কই 8, 10, 14 এগুলো অনেক ইম্পর্টেন্ট। 8, 10, 14, 23, 8, 10, 14, 23, ঠিক আছে। 8, 10, সরি, 8, 10, 14, 23, এই 4টা ম্যাথ আছে না? এই 4টা ম্যাথের মধ্যে একটা না একটা ম্যাথ থাকবেই, শিওর। হ্যাঁ, পরীক্ষায় আর কি, যখন সৃজনশীল হবে তখন, সিকিউ এর জন্য। হ্যাঁ, তো যাই হোক আমরা স্টার্ট করি। আমাদের ম্যাথ শুরু হচ্ছে 5 নাম্বার থেকে। 5 নাম্বার থেকে আমরা স্টার্ট করে ফেলি। তো দেওয়া আছে ধারাটি, দেওয়া আছে ধারাটি ধারাটি কি দেওয়া আছে? 64, 32, 16, 8, সরি এখানে কমা দিয়ে ফেলেছি, আসলে যোগ চিহ্ন আছে। এই হচ্ছে তোমার ধারাটা। ওকে, 64, 32, 16, 8 এই হচ্ছে ধারাটা। এখন তোমাকে কিভাবে করতে হবে? প্রথম পদ, হ্যাঁ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ a equal to 64, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r equal to দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সবসময় মনে রাখবা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা কত হলো? হাফ। এখানে তো r তাহলে একের থেকে কম হলো না, r is less than 1, তাই না? এক থেকে কম হলো, কারণ এটা লিখতে হবে কেন? এক থেকে কম হলে একটা সূত্র, এক থেকে বেশি হলে আরেকটা সূত্র হয়, তাই এটা লিখতে হবে। ঠিক আছে, এখন বলছে যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো যাই হোক, অতএব আমরা জানি, আচ্ছা আমরা জানি, লিখি, আমরা জানি গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার n তম পদ, n তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। গুণোত্তর ধারার n তম পদ এত, অতএব গুণোত্তর ধারার কততম পদ? অষ্টম পদ। অষ্টম বলতে 8তম পদ। 8তম পদ কত? তাহলে সেটা বের করতে হবে। 8তম পদ বলতে n এর মান 8, তাহলে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাই তো? এখন এর মান আছে 64, আর এর মান আছে হচ্ছে হাফ, আর 8 মাইনাস 1 মানে 7। 64 ইন্টু 1 এর পাওয়ার যা দাও 1ই হবে, কিন্তু 2 এর পাওয়ার 7 হচ্ছে আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এটা অ্যান্সার। এখন আরেকটা ব্যাপার আছে এখানে আমাদের, এটা তো আমরা পারলাম, একটা সমষ্টির ম্যাথ করব। আচ্ছা কোন পদ এত, এটা তো পারবা। 7 নাম্বার দেখো তো, কোন পদ এত, এটা পারবা কিনা? পারবা আশা করা যায়। সমষ্টির সূত্র তো পারো। সমষ্টির সূত্র হচ্ছে এই যে এটা,
এই যে এই সূত্রটা, ঠিক আছে? আর এর মান যদি 1 থেকে বড় হয় তখন এটা ব্যবহার করবা, 1 থেকে ছোট হলে এটা ব্যবহার করবা। 6 নাম্বার হচ্ছে এমন। আর 7 নাম্বার হচ্ছে ধারাটির কোন পদ হাফ, তো ওটা ধরে নিতে হবে ধারাটির n তম পদ হাফ, ঠিক আছে? তারপরে করতে হবে। আমার মনে হয় এই অঙ্কটা পারবা তোমরা, তারপরে আমি করে দিই। এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তাহলে প্রথম পদ a equal to 128, সাধারণ অন্তর, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r equal to 64 divided by 128, মানে দ্বিতীয় পদ ভাগ আগের পদ, ঠিক আছে? এটাই সব সময় হাফ। এখন বলছে ধারাটির কততম পদ হাফ, তাহলে ধরি n তম পদ হাফ, ঠিক আছে? সূত্র কি n তম পদের a r to the power n minus 1, এর মান হচ্ছে 128, আর এর মান হচ্ছে হাফ, n minus 1 উপরে থেকে গেল। এ দেখো এখানে হাফ টু দি পাওয়ার n minus 1 এটা রেখে দাও, আর 128 এর নিচে গিয়ে গুণ হয়ে যাবে। হাফ টু দি পাওয়ার n minus 1 থাক এখানে, এখানে 2, আর 128 মানে হচ্ছে 2 এর পাওয়ার 7। 128 মানে কি? 2 এর পাওয়ার 7। এটা তুমি জাস্ট 2 এর পাওয়ার 7 দিয়ে চেক করো, 128 পেয়ে যাবে, ঠিক আছে? বা তুমি যদি তুমি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে কি করবা, 128 এর জায়গায় অন্য কিছু থাকলে এটাকে 2 দিয়ে ভাগ করতে থাকবা, ঠিক আছে? তাহলে এটা যেমন 32, 16, এটা 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখো 7টা 2 আছে। তার মানে 128 সমান 2 টু দি পাওয়ার 7। যতগুলা 2 আছে 2 এর পাওয়ার তত। আচ্ছা তাহলে এই একটা 2 আরো 7টা 2। তাহলে কয়টা 2 হলো মোট? 8টা 2 না? তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 8, একবারে দিয়ে দিতে পারো, বা হাফ টু দি পাওয়ার n minus 1 ইনটু এখানে একবারে 2 টু দি পাওয়ার, সরি 1/2 টু দি পাওয়ার 8 এভাবেও লিখতে পারো। কেন? কারণ 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার তো 8 আছেই, আর 1 এর পাওয়ার যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। এজন্য আমরা পুরো ব্র্যাকেট দিয়ে 8টা বাইরেও লিখতে পারি। তো দেখো দুইটার বেস সেম, বেস বলতে এই যে ভেতরেরটা, দুইটার বেস যদি সেম হয়ে যায় তাহলে এই পাওয়ার দুইটাও সমান আকারে লেখা যায়। এই যে লিখে ফেললাম। তাহলে n equal to 9, 8 plus 1 9, n equal to 9। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। তোমাদের কোনো প্রবলেম আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। n এর মান এত, তার মানে এটা 9তম পদ, হাফ হচ্ছে 9তম পদ। তো এটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। তারপরের ম্যাথটা হচ্ছে সেই রকম টাইপের ইম্পর্টেন্ট, তো ভালো করে খেয়াল করবা, অনেক ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা, একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত, তৃতীয় পদ কত? তাহলে প্রথম পদ ধরে নাও, প্রথম পদ হচ্ছে এ, ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন বলতেছে যে পঞ্চম পদ 2√3/n। আমরা জানি n তম পদ, সূত্রটা একটু লিখে রাখতে পারো, ভালো হয়। n তম পদ সূত্রটা জাস্ট লিখে রাখতেছো এখানে, a r to the power n minus 1। তো এখানে পঞ্চম পদ দেয়া আছে, কততম পদ? 5তম পদ। পঞ্চম মানে 5তম, 5তম পদ দেয়া আছে হচ্ছে 2√3/9। ওকে, তো 5তম পদের সূত্র তুমি জানো নিশ্চয়ই, ওই n তম পদের সূত্রের n এর জায়গায় 5 বসায় দাও।
তাহলে এখানে 5 - 1 2√3/9। এখানে এর মান আমরা জানি না, আর আর এর পাওয়ার হচ্ছে 5 - 1 4 2√3/9। 1 নাম্বার ইকুয়েশন এটা। আবার আরেকটা দেওয়া আছে দশম পদ, কি লিখতেছি আবার কত দশম পদ মানে 10তম পদ, এইভাবে তম পদ লিখলে ভালো হয়। 10তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার সরি 10তম পদ এখানে দেওয়া আছে কত 8√2/81 এত। বা 10তম পদের সূত্রটা এখানে লেখো এ আর টু দি পাওয়ার 10 - 1। এর মান জানো না, আর এর মানও জানো না, 9 থাকলো 8। খেয়াল করো দুইটা সমীকরণ আমরা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এর মান আর এর মান জানি না। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে চাচ্ছি। খেয়াল করো এ আর আর কি আকারে আছে, গুণ আকারে। যখন যোগ আকারে ছিল তখন বিয়োগ করলে এ কেটে যেত, কিন্তু গুণ আকারে থাকার কারণে এখন ভাগ করলে কাটবে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ যদি করো তাহলে এ কেটে যাবে। তাহলে দুইটা পদ গুণ আকারে থাকলে তখন কোনোটা যদি কাটতে চাও ভাগ করতে হয়। তাহলে বড়টা কোনটা, নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে 2/1 করে বড়টা ভাগ ছোটটা, হ্যাঁ সব সময় এ আর টু দি পাওয়ার 9 মানে এর বাম পক্ষ ভাগ এর বাম পক্ষ ইকুয়াল টু ওর ডান পক্ষ ভাগ দিয়ে এর ডান পক্ষ। এইভাবে করতে হয় কাজটা। ওকে, বাম পক্ষ ভাগ বাম পক্ষ, ডান পক্ষ ভাগ ডান পক্ষ, এইভাবে ভাগ করতে হয়। এখন খেয়াল করো এ কাটা। আরেকটা জিনিস হচ্ছে বেস বেস ভাগ আকারে আছে, পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয়ে যায়। বেস বেস ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তার মানে তুমি পাচ্ছ আর টু দি পাওয়ার 9 - 4। আর এখানে যে দুইটা ভগ্নাংশ ছিল এভাবে, তাহলে আমি গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটাকে উল্টা করে লিখতে পারি। তার মানে এই যে এইভাবে উল্টায় লিখলাম, দেখো আগে ছিল এরকম, তাহলে উপরের ভগ্নাংশ পরে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটাকে উল্টা করে লেখা যায় এভাবে। এখন এখান থেকে যা কাটাকাটি করা যায় করো, এই যে 4 × 2 = 8, 9 × 9 = 81, এতটুকু কাটাকাটি করা যায়। তো আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওখানে 4√2 এখানে 9√3 থাকে আর টু দি পাওয়ার 5। আচ্ছা এইটাকে 2 × 2 লেখা যায়, এটাকে 3 × 3 লেখা যায়। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু একটা 2 কে ভাঙলে কয়টা √2 আকারে লেখা যায়। আচ্ছা যে কোনো একটা সংখ্যাকে ভাঙলে দুইটা রুট যুক্ত সংখ্যার গুণফল লেখা যায়। এই একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে দুইটা রুট যুক্ত সংখ্যার গুণফল লেখা যায়, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এইটাকে ভেঙে দুইটা রুট যুক্ত সংখ্যার গুণফল লেখা যায়। তার মানে একটা 2 কে ভাঙলে দুইটা √2 গুণফল আকারে লেখা যায়। তাহলে এটাও ভাঙো, আর এই যে লাস্টে একটা ছিল, ঠিক একইভাবে একটা 3 কে ভাঙলে দুইটা √3 গুণ আকারে লেখা যায়। বুঝতে পারছো তো কেন লেখা যায়? কেন লেখা যায় কারণ হচ্ছে দেখো দুইটা গুণ আকার আছে, তার মানে পাওয়ার 2, রুটের পাওয়ার 2, আর স্কয়ার রুট কেটে কিন্তু এই থাকে। তার মানে আসলে আমরা কোনো চেঞ্জই করি নাই, ঠিক আছে। তো একটাকে ভাঙলে দুইটা এভাবে গুণ আকারে লেখা যায়। আচ্ছা এখানেও তাই। এখন দেখো কয়টা √2 আছে, 5টা। √3 কয়টা আছে, 5টা। তার মানে পাওয়ার 5 5 করে দিয়ে দাও, কারণ এটা তো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে পাওয়ার হিসাবে বসাতে হয়। যদি তুমি বুঝাতে চাও যে এখানে 5টা আছে তাহলে পাওয়ার 5 দিতে হয় গুণের সময়, হ্যাঁ।
আচ্ছা r টু দি পাওয়ার 5 এখানে দুইটার মাথার উপরই যেহেতু সেম পাওয়ার, সেই পাওয়ারটা কমন নিয়ে ফেললাম। দুই পাশেই পাওয়ার 5, তাহলে পাওয়ারকে 5 দিয়ে ভাগ করে, ঠিক আছে? তো উভয় পক্ষের ঘাতকে 5 দ্বারা ভাগ, এটা করাই যায়। ওকে, তাহলে আর এর মান তুমি পেয়ে গেছো। এখন এর মানও দরকার, তো আর এর মানটা 1 নম্বরে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে 1 নং এ আর এর মান বসাও। 1 নং ছিল a r টু দি পাওয়ার 4 2√3/9। এখানে আর এর মানটা বসাও, a ইন্টু √2/√3 টু দি পাওয়ার 4 2√3/9। এখন খেয়াল করো, সবসময় মনে রাখবা একটা জিনিস, যদি কোথাও রুট থাকে এবং পাওয়ার থাকে, রুট এবং পাওয়ার যদি একসাথে থাকে, তাহলে সবসময় মনে রাখবা এই রুটের জন্য পাওয়ারটা অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? রুটের জন্য পাওয়ারটা অর্ধেক হয়ে যায়। রুটের জন্য পাওয়ারটা কি হয়ে যায়? অর্ধেক। অর্ধেক মানে হাফ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে পাওয়ার আছে 4, আবার রুটও আছে প্রত্যেকের মাথার উপর। হ্যাঁ, 2 এর মাথার উপর রুট, যে √2 তার মাথার উপর 4 ছিল। তা পাওয়ারটা আমরা জানি অর্ধেক হয়ে যায় রুট থাকলে। তো অর্ধেক হয়ে গেলে 2 বসাবো, 4 তো আর বসবে না। আর রুটটাও উঠে যায়। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ কথা যে রুটের জন্য পাওয়ারটা হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায় আরকি। রুটের জন্য এই পাওয়ারটা অর্ধেক হয়ে যায় এবং সাথে, সাথে রুটটাও উঠে যায়। তাহলে 3 এর ক্ষেত্রেও এই রুটের জন্য পাওয়ারটা অর্ধেক হয়ে যায়, মানে 2 হয়ে যায় এবং রুটটাও উঠে যায়। 4/9 equal to 2√3/9 বা a equal to 2√3/9 into 9/4। ঠিক আছে, এটা কাটা 2 দুগুণে বা a equal to √3/2। এখন বলছে তৃতীয় পদ বের করতে। তো এর মান বের করা শেষ, এখন আমরা 3 নাম্বার পদটা বের করে ফেলি। অতএব 3তম পদ, 3তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3 - 1, কারণ 3তম পদে এখানে 3 হবে। n তম পদে যখন এখানে n ছিল, তাহলে 3তম পদে 3 হবে এখানে। তাহলে এর মানও এখন আছে তোমার এবং আর এর মানও আছে। আর এর মান ছিল √2/√3 স্কয়ার। সরি, ব্র্যাকেট দিলাম কেন? √3/2। দেখো, √3 কিন্তু এখানে আছে। আমরা কি কাজ করব? এভাবে আলাদা করে দিলাম। এখন এখানে একটা √3 আছে না? তাহলে আমরা এই পাওয়ারটা আর রুট উঠাই দিব না। আমরা কি করব? 2টা রুটের গুণফল আকারে লিখতে পারি। কারণ পাওয়ার যেহেতু 2, তো ভেতরেরটাকে 2 বার গুণ আকারে লিখতেই পারি। কেন লিখলাম? কারণ উপরেও √3 আছে, নিচেও যাতে √3 থাকে, সেজন্য আমি এইটা 2 বার গুণ আকারে লিখেছি যাতে কাটাকাটি করা যায়। ওকে? আর এমন √2 তো নিচে নাই, তাহলে উপরে আর অমন ভাবে লিখবো না গুণ আকারে। উপরে জাস্ট রুট আর স্কয়ার থাকলে উঠে যায়, সেটা তো তোমরা জানোই, জাস্ট উঠাই দিব। কাটাকাটি হয়। তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে √3। এইটাই অ্যান্সার তৃতীয় পদের। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কিন্তু পুরো একটা সৃজনশীল করেছে, ঠিক আছে? একটা সৃজনশীলের অংশ। একদম ক, খ, গ, ঘ, মানে ক, খ, গ পর্যন্ত সবই আছে। ক নাম্বার কতটুকু হবে? ক নাম্বার এই যে এই পর্যন্ত হবে, ঠিক আছে? এই যে প্রথম থেকে ধরি থেকে এই পর্যন্ত হচ্ছে ক নাম্বার। খ নাম্বার কোথা থেকে? এই যে এখান থেকে শুরু করে এর মান যে বের করছে এতটুকু খ নাম্বার, আর লাস্টের টুকু হচ্ছে গ নাম্বারে থাকে সাধারণত, ঠিক আছে? তো এই ম্যাথটা হুবহু পরীক্ষায় আসে। কারো কোনো কোশ্চেন আছে?